বোর থিওরি নাকি? তাহলে হচ্ছে বোর থিওরি। এবার দেখো আমাদের বোর থিওরি জানার আগে আমাদের কি জানতে হবে বলতো? ডাল্টনের পরমাণুবাদ। বোর থিওরি জানার আগে আমাদের জানতে হবে ডাল্টনের পরমাণুবাদ। কথা বলবে না? যদি কথা বলতে চাও তাহলে আমি 10 মিনিট পর ক্লাস আসছি। হ্যাঁ না, তাইলে আমাদের প্রথমে জানতে হবে ডাল্টনের পরমাণুবাদ। না সরি ডাল্টনের পরমাণু বলছি। আমরা অত কিছু যাব না, অত আমরা সামনে যাব না। হ্যাঁ, আমরা শুরু করব রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে। কি থেকে শুরু করবো বলো তো? রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলগুলো বলতে পারবে? রাদারফোর্ডের পরমাণুগুলো বলতে পারবে? কি হয়েছিল বলো? একটা সোনার পাত ছিল না? কি ছিল? একটা পুরু সোনার পাত ছিল। একটা পুরু সোনার পাত এই মতো ছিল না? এর মধ্যে দিয়ে কি হচ্ছিল? আলফা কণাগুলো প্রবেশ করাচ্ছিল বা বিকিরণ করাচ্ছিল। কি একটা পুরু সোনার পাত আছে, এর মধ্যে দিয়ে আলফা কণাগুলো কি করাচ্ছিল? বিকিরণ করাচ্ছিল। যখন বিকিরণ করাচ্ছিল তখন আমরা কি দেখতে পেলাম? আলফা কণাগুলো হচ্ছে কি এই পুরু সোনার পাত দিয়ে সহজে বেরিয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? সহজে বেরিয়ে যাচ্ছে। আর কিছু কিছু আলফা কণা হচ্ছে কি হচ্ছে? আলফা কণাগুলো হচ্ছে কি বেশিরভাগগুলো কি হয়ে যাচ্ছে? বেরিয়ে যাচ্ছে। আর কিছু কিছু আলফা কণা সামান্য কোণে বেরোচ্ছে। কি হচ্ছে? সামান্য অ্যাঙ্গেলে বেরোচ্ছে। আবার কিছু কিছু কণা কি হচ্ছে? আবার কিছু কিছু কণা কি হচ্ছে বলতো? আবার কিছু কিছু কণা একবারে 180 ডিগ্রি কোণে ঘুরে চলে আসছে। কি হচ্ছে? 180 ডিগ্রি কোণে ঘুরে চলে আসছে। তাহলে আমাদের কি জানতে হবে? 1 নম্বর জানতে হবে যখন আলফা কণা এই সোনার পাতের পুরু পাতের মধ্যে দিয়ে যাচ্ছে তখন অধিকাংশ আলফা কণাগুলো কি হচ্ছে? সহজে বেরিয়ে যাচ্ছে। মানে আমাদের কি এখান থেকে কি অনুসন্ধানটা আসলো? রাদারফোর্ড এখান থেকে এই অনুসন্ধানটা আসলো রাদারফোর্ড যে পরমাণু অধিকাংশ স্থান ফাঁকা। পরমাণু অধিকাংশ স্থান ফাঁকা না? ডাল্টন কি বলেছিল? পরমাণু নিরেট না? আলফা কণা যখন কোনো একটা সোনার পাত দিয়ে যাচ্ছে তখন অনুভব করলো যে অধিকাংশ স্থান কি ফাঁকা। তারপর কি হচ্ছে? কিছু কিছু আলফা কণা সামান্য কোণে বেগে যাচ্ছে। তাহলে কিছু কিছু আলফা কণা সামান্য কোণে বেগাচ্ছে কি জন্য? আলফা কণার চার্জ কত বলো তো? 2টা ইলেকট্রনের চার্জের সমান না? কত বলো তো? 2টা ইলেকট্রন চার্জের সমান। আর এর মধ্যে কি আছে বলো তো? পরমাণু আছে, অসংখ্য কি আছে? পরমাণু আছে। পরমাণুর আধান কেমন? পজিটিভ না? এবার আলফা কণা মানে কি? নেগেটিভ আছে। এবার এখানে কি আছে? পজিটিভ আছে। এবার নেগেটিভ আর পজিটিভ এরা কি আসবে? এটা দিয়ে যাচ্ছে মানে কি? আকর্ষণ করবে না? তাহলে আকর্ষণ করছে তবু কি না আলফা কণাটা কি হচ্ছে? বেঁকিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। কি চলে যাচ্ছে? তাহলে কি হচ্ছে? এই আলফা কণাটা যখন এই পরমাণুর নিউক্লিয়াস বা কিছু কিছু সঙ্গে কি হচ্ছে? আকর্ষণ হচ্ছে, তারপরও কি হচ্ছে? আলফা কণাটা সামান্য বেঁকে চলে যাচ্ছে। তার কারণ হচ্ছে আলফা কণাটা এখানে যে পরমাণু আছে তার তুলনায় কি হচ্ছে বলতো? তার ভরটা বেশি। তার কি বেশি? ভর। কত গুণ বেশি? 7000 গুণ বেশি। তার জন্য কি হচ্ছে? আকর্ষণ থাকার সত্ত্বেও একে আঁকড়ে থাকতে পারছে না। তার জন্য কি হচ্ছে? সামান্য বেঁকে চলে যাচ্ছে। বুঝতে পারলে?
বা 3 নম্বর ঘটনা হচ্ছে আলফা কণা যখন যেচ্ছে কিছু কিছু কণা কি হচ্ছে 180 ডিগ্রি কোণে বেঁকে চলে আসছে। তাহলে 180 ডিগ্রি কোণে বেঁকে চলে আসছে কি জন্য? 180 ডিগ্রি কোণে বেঁকে চলে আসছে কি জন্য বলো? এখানেও কি হচ্ছে বলো তো, এখানে আলফা কণার চার্জটা হচ্ছে প্লাস থাকবে। কি থাকবে বলো তো? প্লাস। আর এখানে কি জন্য বেঁকাচ্ছে বলো তো? আর চারিদিকে পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে কি আছে? ইলেকট্রন আছে না? ইলেকট্রনের সঙ্গে এই প্রোটনের দুটো প্রোটন কি হচ্ছে? আকর্ষণ হচ্ছে। নেগেটিভের সঙ্গে কার আকর্ষণ হচ্ছে? পজিটিভের আকর্ষণ হচ্ছে। আঁকড়ে থাকতো তখন কি হলো বলো তো? এই দুটো ইলেকট্রনের যেহেতু ভর বেশি তার জন্য একে ধরে রাখতে পারলো না, বেরিয়ে গেল। এবার কি হচ্ছে? কিছু কিছু আলফা কণা কি হচ্ছে 180 ডিগ্রি বেঁকিয়ে আসছে। কি জন্য? কারণ এর মধ্যে পরমাণুর মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে। কি আছে? নিউক্লিয়াসের চার্জ কি? ধনাত্মক না? নিউক্লিয়াসের চার্জ কি? ধনাত্মক। আর আলফা কণা কি করেছিলাম? দুটো ইলেকট্রনের কি ধনাত্মক চার্জ। তাহলে ধনাত্মক আর এখানে ধনাত্মক আছে, তাদের মধ্যে কি হবে? বিকর্ষণ হবে না? বিকর্ষণ হওয়ার জন্য কি হচ্ছে? এই যে আছে চুম্বক, যদি আমরা থাকে, এটা একটা চুম্বক, এটা একটা চুম্বক যদি থাকে, এর মধ্যে যদি এই চুম্বকটা এখানে যায় তাহলে কি করবে? এর মধ্যে 180 ডিগ্রি কোণে কি করবে? ওকে পাঠিয়ে দিবে না? তাহলে রাদারফোর্ড এখান থেকে 3টা সিদ্ধান্তে আসলো। কি কি আসলো? যে পরমাণুর অধিকাংশ স্থান কি ফাঁকা, কি হচ্ছে? পরমাণুর অধিকাংশ স্থান কি ফাঁকা। তারপর 2 নম্বর কি বলছো? পরমাণুর মধ্যে কি আছে? ইলেকট্রন আছে না? কি আছে? ইলেকট্রন। এবার 3 নম্বর কি বলছে? পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস রয়েছে, তার জন্য কি হচ্ছে? কিছু কিছু আলফা কণা 180 ডিগ্রি করে বেরিয়ে আছে। কি উপস্থিত? নিউক্লিয়াস উপস্থিত। এবার 3 নাম্বার আরো একটা ঘটনা বললো সে, 3টা হয়ে গেছে। 4 নাম্বার আরেকটা বললো যে, বলতে চাইলো যে, দাঁড়াও, এর কেন্দ্রে কি আছে বলো তো? এর কেন্দ্রে নিউক্লিয়াস আছে না? এর বাইরে কি আছে? কক্ষপথ আছে। ইলেকট্রনগুলো যে কক্ষপথে কি হচ্ছে? আবর্তিত হচ্ছে না? এটা কি নিউক্লিয়াস। আর ইলেকট্রনগুলো কোন কক্ষপথে আবর্তিত হচ্ছে? এই কক্ষপথে আবর্তিত হচ্ছে, এই কক্ষপথে আবর্তিত হচ্ছে, এই কক্ষপথ আবর্তিত হচ্ছে। হ্যাঁ, এবার কি বলছে? রাদারফোর্ড বলছে যে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসের চারিদিকে আবর্তিত হয় তখন যে কোনো কক্ষপথে আবর্তিত হয়। কি কক্ষপথে হয়? যে কোনো কক্ষপথে হয়। যখন ইলেকট্রনগুলো কি হচ্ছে? নিউক্লিয়াস চারিদিকে আবর্তিত হচ্ছে তখন ইলেকট্রনগুলো কি করে বলতো? শক্তি বর্জন করছে। কি করছে? শক্তি বর্জন করছে। হ্যাঁ, এটা বললো। আর কিন্তু হাইড্রোজেনের রেখা বর্ণালী কিন্তু ব্যাখ্যা করতে পারেনি। কি করতে পারেনি? হাইড্রোজেনের রেখা বর্ণালী ব্যাখ্যা করতে পারেনি। কে পারেনি? রাদারফোর্ড। এবার আসলো, কি আসলো বলতো? বোর আসলো। এবার বোর আসছে, কি করছে? যে তুই যেগুলো স্বীকার্য বা তত্ত্ব দিয়েছিস ওগুলো ব্যাখ্যা করবে। কোনো একটা সায়েন্টিস্ট যদি সূত্র দেয় তাহলে অন্য অন্য সায়েন্টিস্টগুলো কী করবে? সেগুলো লক্ষ্য করবে। তাহলে বলছে যে ঠিক আছে, তুই বলেছিস পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, আমিও পাচ্ছি। তুই বলেছিস পরমাণুর মধ্যে কি আছে? ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো বিক্ষিপ্তভাবে ঘুরছে। ঠিক আছে। পরমাণুর কেন্দ্রে কি আছে? নিউক্লিয়াস উপস্থিত আছে। ঠিক আছে।
কিন্তু তুই যে চতুর্থ নাম্বার বললিস সেটার সঙ্গে আমি কিন্তু সহমত না। চতুর্থ নাম্বার স্যার কি বলেছে, ইলেকট্রনগুলো যখন কোনো কক্ষপথে বা যে কোনো কক্ষপথে আবর্তিত হয় তাহলে ইলেকট্রনগুলো কি করে, শক্তি বর্জন করে। কি বর্জন করে, শক্তি বর্জন করে। তাহলে এই কক্ষপথে যখন ইলেকট্রনগুলো আবর্তিত হবে তখন যদি শক্তিগুলোকে বর্জিত করে, এই কক্ষপথে যখন আবর্তিত হবে কি তখন কি হচ্ছে, শক্তি বর্জিত করছে না। যদি শক্তিতে বর্জিত করে তাহলে এক সময় কি হবে, শক্তি বর্জন করতে করতে আর শক্তি কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে না। যদি শূন্য হয়ে যায় তখন ইলেকট্রনগুলো কোথায় চলে আসবে, ওর কেন্দ্রে বা নিউক্লিয়াসে কি করবে, থিতিয়ে পড়বে। কি পড়বে, থিতিয়ে পড়বে। কিন্তু এরকম তো ঘটনা ঘটছে না। কি করছে, তাহলে তো এরকম ঘটনা ঘটছে না। তাহলে কি পেল, বোর এসে ওর ত্রুটি পেল। কি ত্রুটি পেল, এই তিনটা ঠিক আছে, তুই যে তিনটা বলেছিস আমি তোর সঙ্গে সহমত, 4 নম্বরের সঙ্গে আমি সহমত না। হ্যাঁ, যেগুলো ব্যাখ্যা করতে পারেনি রাদারফোর্ড সেগুলো নিয়ে কে কাজ করলো, বোর। এবার বোর বলছে, তাহলে আমরা বোরের শিকার যদি চলে যাচ্ছি, তাহলে বোরের স্বীকার্য, তাহলে বোরের স্বীকার্য 1 নম্বর বলছে, বোর কি বলছে, ইলেকট্রনগুলো ইচ্ছা মতো যে কোনো বৃত্তাকার পথে আবর্তিত হতে পারে না। ইলেকট্রনগুলো ইচ্ছা মতো যে কোনো বৃত্তাকার পথে কি হতে পারে না, আবর্তিত হতে পারে না। তাহলে কি আছে, আর মিডিলে কি আছে, নিউক্লিয়াস আছে, আর চারিদিকে কি আছে, কক্ষপথ আছে। এবার বলতে চাইছে, বোর বললো যে ইলেকট্রনগুলো ইচ্ছা মতো যে কোনো বৃত্তাকার পথে আবর্তিত হতে পারে না, একটা নির্দিষ্ট বৃত্তাকার পথে কি হবে, আবর্তিত হবে। ইলেকট্রনগুলো ইচ্ছা মতো হ্যাঁ, তাহলে কি হচ্ছে, ইলেকট্রনগুলো ইচ্ছা মতো যে কোনো বৃত্তাকার পথে কি হয় না, আবর্তিত হয় না, একটি নির্দিষ্ট বৃত্তাকার পথে কি হয়, আবর্তিত হয়। তাহলে নির্দিষ্ট কোন বৃত্তাকার পথে আবর্তিত হবে, নির্দিষ্ট কোন বৃত্তাকার পথে আবর্তিত হবে, ধরো এখানে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রন এম ভরের একটা ইলেকট্রন আছে, কোন ভরে, এম ভরের ইলেকট্রন। এম ভরের ইলেকট্রনটা এই বৃত্তাকার পথে ভি ভেলোসিটিতে আবর্তিত হচ্ছে। কি ভেলোসিটি আবর্তিত হচ্ছে, ভেলোসিটি। এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত, আর। কি আর, এম ভরের একটা ইলেকট্রন আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তিত হচ্ছে ভি ভেলোসিটিতে। তাহলে এখানে কৌণিক ভরবেগ কত হয়ে যাবে, আর না, ওটা হয়ে গেল অভিকেন্দ্র বল। আর কৌণিক ভরবেগ কত হয়ে যাবে, আমরা রৈখিক ভরবেগ জানি, রৈখিক ভরবেগ হচ্ছে কি এম ইন্টু ভি, যদি ওটি সরলরেখা বরাবর চলে ওটাকে রৈখিক ভরবেগ বলছি। কৌণিক ভরবেগ হচ্ছে কোনো বৃত্তাকার পথে ঘুরছে না, বৃত্তাকার পথে যখন ঘুরবে এম ভরের একটা বস্তু ভি ভেলোসিটিতে ঘুরছে তখন এম ভি হচ্ছে রৈখিক ভরবেগ। যে ব্যাসার্ধর বৃত্তাকার পথে ঘুরবে ওই ব্যাসার্ধটাকে আমরা কি করে দিব, গুণ করে দিব, তাহলে আমরা পেয়ে যাব কৌণিক ভরবেগ। তাহলে এখান থেকে কৌণিক ভরবেগটা হয়ে যাচ্ছে কত বলো তো, এম ভি আর আর, এম ভি আর না, কৌণিক ভরবেগ কি হয়ে যাচ্ছে, এম ভি আর। তখন যে নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘুরবে সেই নির্দিষ্ট বৃত্তাকার পথের কৌণিক ভরবেগের মানটা কত হতে হবে বলো তো, ওকে, এম ভি আরটা হতে হবে এন এইচ বাই 2 পাই এর সমান হতে হবে। বুঝতে পেরেছ, যে বৃত্তাকার পথে একটা ইলেকট্রন ঘুরবে
ইচ্ছা মতো যে কোনো বৃত্তাকার পথে তো ঘুরতে পারবে না। যে নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘুরবে সেই বৃত্তাকার পথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে mvr, mvr এর মানটা কত হতে হবে nh/2π এর সমান। তাহলে পেলাম mvr = nh/2π এর সমান। বুঝতে পারলে আমি কি বললাম? এবার সেকেন্ড নাম্বার বলতে চাইছে কি বলতে চাইছে বলো তো? ইলেকট্রনগুলো নির্দিষ্ট বৃত্তাকার যখন পথে আবর্তিত হয় তখন ইলেকট্রনগুলো শক্তি বর্জন করে না, শক্তি বর্জনও করে না, গ্রহণও করে না। কিন্তু রাদারফোর্ড কি বলেছিল? শক্তি বর্জনও করে, গ্রহণও করে। তখন ইলেকট্রনগুলি শক্তি কি করে না, বর্জনও করে না বা গ্রহণও করে না। তাহলে এক নম্বরে পেয়েছি। দু নম্বরে বলছি ইলেকট্রনগুলো যখন নির্দিষ্ট বৃত্তাকার পথে আবর্তিত হচ্ছে, এই নির্দিষ্ট বৃত্তাকার পথে যখন আবর্তিত হচ্ছে তখন ইলেকট্রনগুলো কি করবে না, শক্তি বর্জনও করবে না, গ্রহণও করবে না। হয়ে গেছে। আর 3 নাম্বার আছে এবার 3 নাম্বার কি বলছে? 3 নাম্বার বলতে চাইছে ইলেকট্রনগুলি যখন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে গমন করে তখন ইলেকট্রনগুলি কি করে বলতো? শক্তি বর্জন করে। ইলেকট্রনগুলি যখন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে গমন করে তখন কি হয়? শক্তি বর্জন করে। তাহলে উচ্চতর শক্তি স্তর কোনটা, নিম্নতর শক্তি স্তর কোনটা? নিউক্লিয়াস থেকে যত আমরা দূরে যাব তখন শক্তি স্তরগুলো কি হবে? বাড়বে। আর নিউক্লিয়াসের কাছে কি হচ্ছে? শক্তি স্তরগুলো কম হবে। এটা আমরা কিছুক্ষণ 5 মিনিট পর আমরা প্রমাণ করব, কিন্তু এখন জেনে রাখো বোঝার জন্য। তাহলে উচ্চতর শক্তি স্তর মানে কি? এখান থেকে যখন ইলেকট্রনগুলো কোথায় আসবে বলো তো? এই কক্ষপথে বা এই কক্ষপথে আসবে, তখন কি হবে? ইলেকট্রনগুলি শক্তি বর্জন করবে। ইও শক্তি গ্রহণ বা বর্জনের কথা বলছে, কিন্তু রাদারফোর্ডের সঙ্গে কি মিলছে? রাদারফোর্ড কি বলেছিল? যখন নির্দিষ্ট বৃত্তাকার পথে যখন আবর্তিত হচ্ছে ইলেকট্রনগুলো তখন কি হচ্ছিল? শক্তি বর্জন করছিল। কিন্তু কি বলছে বোর? বলছে যখন ইলেকট্রনগুলো কি হবে? এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে কি হবে? গমন হবে, তখন শক্তি বর্জন করবে বা গ্রহণ করবে। যখন নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘুরবে তখন শক্তি কিন্তু বর্জন বা গ্রহণ করবে না। তাহলে ইলেকট্রনগুলি যখন উচ্চতর শক্তি স্তর থেকে নিম্নতর শক্তি স্তরে গমন হয় তখন কি হয় বলো তো?
ইলেকট্রনগুলি শক্তি বর্জন করবে না। উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন স্তরে আসলে মানে কি ইলেকট্রনের শক্তি বেশি ছিল, কি এবার কমে যাবে না? ইলেকট্রনগুলি শক্তি বর্জন করে। এবং কি বলতো, এবং যখন ইলেকট্রনগুলি নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে গমন হয়, কোথায় গমন হয়? উচ্চতর শক্তি স্তরে গমন হয়, তখন কি হবে? ইলেকট্রন শক্তি গ্রহণ করবে। তাহলে আমরা দেখতে পেলাম যে ইলেকট্রনগুলি যখন উচ্চতর শক্তি স্তর মানে এই শক্তি স্তর থেকে এই নিম্নতর শক্তি স্তরে যাবে তখন ইলেকট্রনগুলি শক্তি বর্জন করে, এবং যখন ইলেকট্রনগুলি নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি অর্থাৎ এই স্তর থেকে এই শক্তি স্তরে যখন আসবে তখন ইলেকট্রন গ্রহণ করবে। এবার বোরের স্বীকার্য আসলো, পেয়ে গেলাম। এবার বোরের সূত্র বা স্বীকার্যগুলো কোন অ্যাটমের ক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেশন করব? বোর যেগুলো ব্যাখ্যা করলো তো সব অ্যাটমের ক্ষেত্রে বা সব পরমাণুর ক্ষেত্রে কি অ্যাপ্লিকেবল? তাহলে কোন পরমাণুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? হাইড্রোজেন এবং হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে। কি হয়েছে সমস্যা, কি যে বলছিলে? তাহলে কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? হাইড্রোজেন ও হাইড্রোজেন লাইক অ্যাটমের ক্ষেত্রে। সবার লেখা হয়েছে এইটুকু? তাহলে বোরের সূত্রগুলো প্রযোজ্য কোন ক্ষেত্রে বলো তো? হাইড্রোজেনের মতো পরমাণুর ক্ষেত্রে। হাইড্রোজেনের মতো পরমাণুর ক্ষেত্রে। তাহলে হাইড্রোজেনের মতো পরমাণু কোনগুলো? একটা হাইড্রোজেন আছে, তারপরে হচ্ছে কি বলো? হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, তারপর কি আছে? লিথিয়াম প্লাস প্লাস, তারপর হচ্ছে বেরিলিয়াম। এগুলো কি বলতো? হাইড্রোজেন লাইক অ্যাটম। তাহলে হাইড্রোজেন লাইক অ্যাটম কিভাবে বুঝলাম? এখানে হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা কত বলো? তাহলে ইলেকট্রন সংখ্যা কত? এক না? যত সংখ্যক কি থাকবে? প্রোটন থাকবে বা পরমাণুর সংখ্যা থাকবে তত সংখ্যক কি থাকবে? ইলেকট্রন থাকবে না? তাহলে হাইড্রোজেনের শিখে গেল। এই হিলিয়ামের কি হচ্ছে বলতো? হাইড্রোজেন লাইক অ্যাটম ওগুলোই করবো যেগুলো ইলেকট্রন সংখ্যা কত থাকবে? এক থাকবে। ইলেকট্রন সংখ্যা কত থাকবে? এক। প্রোটন সংখ্যা এক না, কি সংখ্যা এক? হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা এক না? হাইড্রোজেনের মতো যে পরমাণুগুলো ইলেকট্রন সংখ্যা এক থাকবে সেইগুলোর ক্ষেত্রে আমরা অ্যাপ্লিকেবল করব। হিলিয়াম কি আছে? প্লাস আছে না? তো হিলিয়ামের জেড কত? হিলিয়ামের জেড কত?
হিলিয়ামের জেড কত বলো 2 না, আর হিলিয়ামে তাহলে ইলেকট্রন কত 2 না, হিলিয়ামের প্রোটন কত 2, হিলিয়ামের ইলেকট্রন কত 2, কিন্তু একটা প্লাস হয়েছে মানে কি একটা ইলেকট্রন বেরিয়ে গিয়েছে, তাহলে কত থাকলো এখন 1 থাকলো না, তাহলে ইলেকট্রন কত হচ্ছে 1 হয়ে যাচ্ছে। তাহলে বলো লিথিয়ামের প্রোটন সংখ্যা কত 3, তাহলে ইলেকট্রন কত 3 না, কিন্তু দুটা ইলেকট্রন কি হয়েছে বেরিয়ে গেছে, প্লাস আছে দুটা মানে কি বেরিয়ে যায় না, বেরিয়ে গেলে তো আমরা কি বলি প্লাস লিখি, তাহলে কত আছে 1 আছে। এবার বলো বেরিলিয়ামের জেড কত 4 না, ইলেকট্রন কত 4, কিন্তু 3টা কি হয়েছে বেরিয়ে গেছে, আছে কয়টা একটা। এরকম যদি ইলেকট্রন সংখ্যা কি হয় 1 হয়, তাহলে সেগুলোর ক্ষেত্রে কি হবে কি হবে বলো বোরের তত্ত্বগুলো প্রযোজ্য হবে। কি খবর আর হ্যাঁ মাথা ঘুরছে, ঠিক আছে। তাহলে সেগুলোর ক্ষেত্রে কি হচ্ছে ইলেকট্রনের সংখ্যা কি হয়ে যাচ্ছে 1, আর সেগুলোর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে বোরের তত্ত্বগুলো প্রযোজ্য হচ্ছে। এগুলো কিন্তু এমসিকিউ আসতে পারে। আমরা কি জানি বোরের তত্ত্বগুলো প্রযোজ্য হয় শুধু হাইড্রোজেনের ক্ষেত্রে। এবার তোমার যদি লিথিয়াম প্লাস প্লাস দিয়ে দিল, হ্যাঁ তখন বোরের তত্ত্বগুলো প্রযোজ্য হলো। এবার লিথিয়াম একটা প্লাস দিয়েছে, তখন কি প্রযোজ্য হচ্ছে হবে না। তাহলে আমাদের দেখতে হবে যার ইলেকট্রনগুলো কত হবে 1 হবে, সেক্ষেত্রে প্রযোজ্য হবে। এবার আমরা বোরের তত্ত্বের প্রয়োগ দেখব। কি দেখব প্রয়োগ। তাহলে বোর তত্ত্বের সাহায্যে আমরা কি ব্যাখ্যা করতে পেরেছি, বোর তত্ত্বের সাহায্যে আমরা হাইড্রোজেনের কি পেরেছি যে কক্ষপথের বা হাইড্রোজেন লাইক অ্যাটমের যে কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তিত হবে সেই কক্ষপথের আমরা কি নির্ণয় করেছি ব্যাসার্ধ নির্ণয় করেছি। তার মানে কি বলতো আর মিডিলে কি আছে বলতো নিউক্লিয়াস আছে। তাহলে বোর কি করলো বলতো নিউক্লিয়াসের বাইরে এটা হচ্ছে কক্ষপথ ধরো n=1, এটা কত n=2, এটা কত n=3, আর এটা হচ্ছে n=4। তাহলে এখান থেকে n2 এর কক্ষপথে ব্যাসার্ধ কত আমরা নির্ণয় করতে পারবো কার সাহায্যে বোর তত্ত্বের সাহায্যে। মানে এইটুকুর ব্যাসার্ধ কত, এইটুকু ব্যাসার্ধ কত, এইটুকু ব্যাসার্ধ কত, বা এইটুকুর ব্যাসার্ধ কত আমরা নির্ণয় করব। তাহলে কি হচ্ছে আমরা 1 বা 2 না লিখে n তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করছি, মানে যে তম কক্ষপথ করব সেই কক্ষপথে আমরা কি করব ব্যাসার্ধ। তাহলে বোর তত্ত্বের প্রয়োগ। তাহলে বোর তত্ত্বের প্রয়োগ দিয়ে আমরা কি করব n তম কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয়।
তাহলে আমরা নির্ণয় করব কি বলতো n-তম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে এরকম একটা কক্ষপথ, এই কক্ষপথটা হচ্ছে n-তম। তাহলে এখান থেকে এই নিউক্লিয়াসের এখান থেকে আমরা নির্ণয় করব এর ব্যাসার্ধ, মানে আর এর মান আমরা নির্ণয় করব। কিসের মান নির্ণয় করব? আর এর মান নির্ণয় করব। তাহলে এখানে কি আবর্তিত হচ্ছে বলো তো? এখানে আবর্তিত হচ্ছে ইলেকট্রন, এখানে আবর্তিত হচ্ছে কে? ইলেকট্রন। আর এখানে কে আছে? নিউক্লিয়াসের ভিতরে কে আছে বলো তো? প্রোটন আছে না? আর ইলেকট্রন আছে কি না? প্রোটন আর নিউট্রন আছে। তাহলে আধান কত হয়ে যাবে? আর পজিটিভ আধান না? তাহলে কি হয়েছে যে পজিটিভ আধান মানে কি? এর সঙ্গে কত প্রোটন আছে? জেড সংখ্যক প্রোটন রয়েছে। আর আধানটা, প্রোটনের আধান ইলেকট্রনের আধান সমান না? তাহলে আমরা কি করলাম? জেড ইলেকট্রনই নিয়ে পারি না? কত সংখ্যক প্রোটন আছে আর কত প্রোটন, একটা প্রোটনের আধান। আর প্রোটনের আধান কার আধানের সমান? ইলেকট্রনের আধানের সমান। তার জন্য আমরা জেডই লিখলাম। তাহলে দেখো এখানে জেডই আছে আর এখানে কি আছে? ইলেকট্রন আছে। তাহলে দেখো এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে। দুটা যদি চার্জ থাকে, দুটা চার্জ যদি একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, তাদের মধ্যে আমরা কি পাবো বলতো? স্থির তড়িৎ আকর্ষণ বল পাবো না? তড়িৎ ক্ষেত্রে চ্যাপ্টারে আমরা পড়লাম না? দুটা আধান কি আছে? কিছু দূরত্বে ব্যবধানে রয়েছে, তাহলে সেই দুটি আধানের মধ্যে আমরা স্থির তড়িৎ বল পাবো কি পাবো না? তাহলে এই দুটি আধানের মধ্যে স্থির তড়িৎ বল কত হয়ে যাবে? বলো, স্থির তড়িৎ বল কত হয়ে যাবে? স্থির তড়িৎ বল বা কুলম্বের সূত্র অনুযায়ী আমরা কি জানি? 1/4πε0 Q1/Q2 Q1 × Q2/r², না? তাহলে নিচে r² আছে, Q1 এর জায়গায় কত বসাবো? জেডি, আর ওটার জায়গায় ই। তাহলে আমরা এই ইকুয়েশনটা কি পেলাম? 1/4πε0 ZE²/r², না? কত হয়ে যাবে? r², না? তাহলে আমরা ইকুয়েশনটা এটা পেলাম 1/4πε0 ZE²/r²। তাহলে এই দুটা কি হচ্ছে? চার্জের মধ্যে কি আছে? এ আকর্ষণ বলটা আছে। এবার এই ইলেকট্রনটা যখন বৃত্তাকার পথে আবর্তিত হচ্ছে, তো ইলেকট্রনটা কি সামনের দিকে চলে আসছে, কেন্দ্রের দিকে চলে আসছে, বা কেন্দ্র থেকে দূরে চলে যাচ্ছে? কি জন্য যাচ্ছে না? আমরা যখন একটা ঢিলকে পলিথিনের সঙ্গে বেঁধে ঘুরিয়েছিলাম, তখন ঢিলটা কি ছিটকে গিয়েছিল? ঢিলটা কি কাছে এসেছিল? কি জন্য আসেনি? কারণ অভিকেন্দ্র বলে যোগান দিয়েছিল। তাহলে কি এটা কি হচ্ছে? এদের মধ্যে যে আকর্ষণ বল, স্থির তড়িৎ বল আছে, এই স্থির তড়িৎ বলটা কি হচ্ছে? অভিকেন্দ্র বলের সমান হয়ে যাচ্ছে। কার বলের সমান হয়ে যাচ্ছে? অভিকেন্দ্র বলের সমান হয়ে যাচ্ছে। তার জন্য কি হচ্ছে না এদের মধ্যে? তার জন্য ইলেকট্রনটা কি ছিটকে হয়ে যাচ্ছে না, আবার ছিটকে কেন্দ্রের দিকে আসছে না। তাহলে অভিকেন্দ্র বল কোন দিক বরাবর আছে? এদিক বরাবর আছে। তাহলে অভিকেন্দ্র বলটা কত? mv²r, না? এই ইলেকট্রনের ভরটা যদি m হয়, ইলেকট্রনটা কি ভেলোসিটিতে ঘুরছে? v ভেলোসিটিতে ঘুরছে, আর বৃত্তাকার ব্যাসার্ধ, তাহলে কত হয়ে যাবে? অভিকেন্দ্র বলটা mv²r। তাহলে আমরা লিখতে পারি এই স্থির তড়িৎ বল আর অভিকেন্দ্র বল কি সমান না? লিখতে পারি কি পারি না? তাহলে আমরা কি পেলাম বলো তো? আমরা কি পেলাম? যে 1/4πε0 ZE²/r² ইকুয়াল টু কত পেলাম? mv²/r। mv²/r। তাহলে এখান থেকে আমরা নির্ণয় করব কি বলতো? ভি নির্ণয় করব। কি নির্ণয় করব? ভি।
তাহলে ভি যদি নির্ণয় করি এখান থেকে, তাহলে আমরা ইকুয়েশনটা আবার লিখে নিই 1/4πε0 জেড ই স্কোয়ার বাই আর ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এখান থেকে ভি এর মান বের করবো, ভি এর মান যদি বের করি তাহলে কী পাবো বলো, বা ভি স্কোয়ারের মান নির্ণয় করবো তাহলে কী পাবো বলো, এমটা নিচে চলে আসবে, আরটা উপরে চলে যাবে না, বা কি আছে এম ভি স্কোয়ার আর স্কোয়ার আছে, আর এখানে আর আছে, একটা আর আর কেটে গেল না, এখানে আর স্কোয়ার আছে আর নিচে কত আছে আর আছে, তাহলে একটা আর আর কি হলো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আমি কিসের মান নির্ণয় করবো, ভি স্কোয়ারের মান নির্ণয় করবো। তাহলে ভি স্কোয়ার যদি মান নির্ণয় করি এমটা কোথায় যাবে, এদিকে আসলে কত নিচে নেমে গেল, আর এখানে আরটাতে কেটে কেটে গেছি, এখানে কত আছে আর আছে। তাহলে ইকুয়েশনটা আমরা এই মধ্যে পেয়ে যাচ্ছি 1 হ্যাঁ কালি শেষ হল নাকি? ও সৌভিক ক্লাস আটকে গেছে। ক্যাসেট গড়া হয়ে গেল নাকি? হ্যাঁ ক্যাসেট গড়া হয়ে গেছে। সব কষ্ট বৃথা হয়ে গেল নাকি? তোমাদের লেখা আছে আশা করি, কতদূর পর্যন্ত লেখা আছে তোমাদের? এবার ওটা থাকলে কি হতো বলো তো, বোঝানো আমার সহজ হতো। হ্যাঁ তাহলে আমরা কি কি পেলাম বলো, আমরা পেলাম 1/4πε0 ইকুয়াল টু কত পেয়েছি, জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার পেয়েছি, ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর পেয়েছি। এখান থেকে আমরা কি নির্ণয় করবো, ভি স্কোয়ার নির্ণয় করবো। তাহলে ভি স্কোয়ারের মান কত হয়ে যাবে বলো, 1/4πε0 এ আর কেটে গেছে, এমটা নিচে চলে এসছে, তাহলে ওখানে কত আছে জেড স্কোয়ার এম আর না, এটা পেয়েছি না পাইনি? তাহলে এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে দিলাম। এবার 2 নাম্বার ইকুয়েশন কী পাবো বলো তো, 2 নাম্বার ইকুয়েশন যে যখন নির্দিষ্ট বৃত্তাকার পথে যখন ইলেকট্রনটা আবর্তিত হচ্ছিল তখন কৌণিক ভরবেগ কত পেয়েছিলাম, এমভিআর, এমভিআর সমান কত পেয়েছিলাম NH/2π না তখন, তাহলে এম ভি আর ইকুয়াল টু কত পেয়েছি NH/2π। তাহলে এখান থেকে ভি এর মান পাবো আমরা NH/2π আর এম, বুঝতে পারলে? তাহলে ভি স্কোয়ার সমান কত হয়ে যাবে এন স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার 4π স্কোয়ার আর স্কোয়ার এম স্কোয়ার। দেখো 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন সমান না? কি জন্য সমান, এটা কি এনতম কক্ষপথের আমরা কি নির্ণয় করলাম, ভেলোসিটি নির্ণয় করলাম, এটাও কি এনতম কক্ষপথের ভেলোসিটি, তো ভি স্কোয়ার আর ভি স্কোয়ার কি সমান। এখন এসে কাজ নেই, ক্যাসেট গোড়া হয়ে গেছে, হ্যাং মেরে দিয়েছিল। হ্যাঁ ক্লোজ অ্যাপ করতে হতো না তো ওয়েট করতে হতো। হ্যাঁ তারপরে তাহলে কি করবো, 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনে আমরা ইকুয়াল করে দিব। তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন যদি আমরা কি করে দিই, ইকুয়াল করে দিই, কি পাবো বলো,
তাহলে আমরা পাচ্ছি কি পাচ্ছি বলো না, এন স্কোয়ার এইচ স্কোয়ার 4π² আর স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল টু কত পাবো 1/4πε0 জেড স্কোয়ার বাই এম। আর পারছি না, এটা তো পেলাম। এবার আমাদের কি করতে হবে বলো তো, যেগুলো ক্যান্সেল আউট হবে সেইগুলো আমরা কি করে দেবো, ক্যান্সেল করে দেবো। দেখো এখানে কি কি ক্যান্সেল হবে, এখানে আর আছে আর এখানে আর স্কোয়ার আছে, মানে একটা আর ক্যান্সেল আউট হবে। এখানে এম আছে, এখানে এম স্কোয়ার, মানে একটা এম ক্যান্সেল আউট হবে। এখানে 4 তো এমনি বাদ চলে গেলো, এখানে পাই স্কোয়ার আছে, এখানে একটা পাই ক্যান্সেল আউট হবে। এবার আমরা কি নির্ণয় করছি বলো, আমরা কি নির্ণয় করছি, এনতম কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয় করছি না। তাহলে এনতম কক্ষপথে ব্যাসার্ধ মানে কার মান বের করবো, আর এর মান। এখানে আর স্কোয়ার আছে, এখানে কয়টা আছে আর, তাহলে একটা আর আর কেটে গেলো, তাহলে এখানে কত থাকবে 8 থাকবে। তাহলে আমরা কি লিখবো বলো, এবার যেটুকু থাকছে ওইটুকু লিখছি, এন স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার আর 4π কেটে গেছে, মানে নিচে কত থাকলো পাই থাকলো, নিচে 8 থাকলো, এম থাকলো, ওপরে কি থাকবে বলো জেড স্কোয়ার থাকবে, আর এদিকে কি থাকবে 4π কেটে গেছে, এপসাইলন থাকলো, তাহলে এম কেটে গেছে আর কেটে গেছে। হ্যাঁ, এবার আমরা কি নির্ণয় করব, আর নির্ণয় করবো। আর নির্ণয় করবো মানে এখানে পাঠিয়ে দেবো আরটাকে, তাহলে ওখানে যদি আরটাকে পাঠিয়ে দিই তাহলে আর সমান কি পাবো বলো, আর সমান পাবো আমরা এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট, আর নিচে কত আছে পাই এম, আর এই দুটা কি নেমে গেল, তাহলে জেড স্কোয়ার। তাহলে আমরা পেলাম এটা। তাহলে এটা হচ্ছে এনতম কক্ষপথের কি, কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করলাম। কি নির্ণয় করলাম বলো তো, এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করলাম। এবার গল্পটা দেখো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, যে আমরা কি করব, যে কোনো কক্ষপথে নির্ণয় করব, মানে এন এর মান ভ্যারিয়েবল হচ্ছে না, 2 বা 3 চতুর্থ পঞ্চম কক্ষপথে আমরা বের করতে পারি, তখন এন এর মান কি 1 2 3 হতে পারে। এবার এন এর মান আমরা বাড়াচ্ছি, কিন্তু এইচ এর মান বাড়বে কি কমবে, এইচ এর মান কি কনস্ট্যান্ট না, এইচ মানে কি প্লাঙ্ক ধ্রুবক, প্লাঙ্ক ধ্রুবকের মান কি অলওয়েজ ধ্রুবক। এপসাইলন নট মানে কি শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, তাহলে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতার মান কি চেঞ্জ হচ্ছে 8.854, এটা মান আছে না। আর পায়ের মান কি 22/7, 22/7 আমরা ক্লাস 9-এ পড়েছি, এখনও পড়বো, চেঞ্জ হয়েছে না, ধ্রুবক। এম এর মান কি, আর যে ইলেকট্রনটা ঘুরবে তার কি এম এর মান, তাহলে এম এর মান কি ধ্রুবক নাকি। এবার জেড এর মান কি ধ্রুবক, কি জন্য জেড এর মান ধ্রুবক না, আমরা হাইড্রোজেন না নিয়ে আমরা লিথিয়াম নিলাম, বেরিলিয়াম নিলাম, সেক্ষেত্রে জেড এর মান চেঞ্জ হচ্ছে। আর এখানে কি ইলেকট্রনের চার্জের মান ধ্রুবক না, ধ্রুবক না, ধ্রুবক। তাহলে আমরা এখান থেকে পেলাম আর প্রপোর্শনাল টু এইচ না এন স্কোয়ার বাই জেড পেলাম না, আর প্রপোর্শনাল টু কি পেলাম এন স্কোয়ার বাই জেড। এবার গল্পটা দেখো, তোমাদের এইটুকু করতে তোমাদের মানে মাথা ঘুরে গেছে, ঘুরেছে না ঘুরেনি। তা আমাদের এইটুকু কিছুই মনে রাখতে হবে না, শুধু আমাদের একটা ইকুয়েশন মনে রাখতে হবে। কোনটা ইকুয়েশন মনে রাখবে, এই ইকুয়েশনটা আমাদের মনে রাখতে হবে, বুঝেছো। এবার ওটা কিভাবে আসলো আমি তোমাদের দেখালাম। এবার কেউ যদি এই ইকুয়েশনটা না মনে রাখো তাহলে কি করবে, সে এই ইকুয়েশনটা মনে রাখতে পারো, কি রাখতে পারো, এই ইকুয়েশনটা মনে রাখতে পারো। তাহলে আর সমানুপাতিক এন স্কোয়ার বাই জেড না, তাহলে কি বলতে চাইছে, আস্তে আস্তে যদি কি হচ্ছে দেখো, এটা নিউক্লিয়াস, তো এই নিউক্লিয়াস এগুলো কি কক্ষপথ না,
এবার নিউক্লিয়াস থেকে যদি আমি কক্ষপথ বাড়াই, কি বাড়াচ্ছি? কক্ষপথ বাড়াচ্ছি, মানে কিসের মান বাড়ছে? এন এর মান বাড়ছে। তাহলে আমি যদি নিউক্লিয়াস থেকে দূরে যাই বা এন এর মান যদি বাড়াই, তাহলে আর এর মান বাড়বে না কমবে? কেউ ক্লাস দেখছে না, শুনছো ক্লাস? আমি যে ক্লাস করছি কষ্ট করে, কেউ দেখছে না। আর প্রফেশনাল এন স্কয়ার বাই জেড না? তাহলে কি হচ্ছে, আস্তে আস্তে যদি আমি এন এর মান বাড়াচ্ছি, কি মান বাড়াচ্ছি? এন এর মান, মানে নিউক্লিয়াস থেকে যদি আমি দূরে সরে যাচ্ছি, তাহলে এন এর মান বাড়ছে, মানে কার মান বাড়ছে? আর এর মান বাড়ছে না? তাহলে আর এর মান বাড়ছে মানে কি? আমরা তো এমনি দেখতে পাচ্ছি, এখানে যদি যাই তাহলে এখানে কি আর ব্যাসার্ধের মান বেশি না? এখানে কি ব্যাসার্ধের মান কম না? এখানে ব্যাসার্ধের কম না? এখানে কম না? কোন ক্ষেত্রে ব্যাসার্ধের মান বেশি? এক্ষেত্রে। তা আমাদের তো কি কথা বললে হবে না, সায়েন্স প্রমাণ করে দেখাতে হবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ না, আস্তে আস্তে যদি কক্ষপথের সংখ্যা বাড়ছে, তাহলে কিসের সংখ্যা বাড়ছে? বৃত্তাকার পথে ব্যাসার্ধের মান বাড়ছে। তাহলে আর প্রফেশনাল টু এন স্কয়ার বাই জেড। এবার তোমাকে বলে দিল যে কোনো কক্ষপথের তৃতীয়, এগুলো হচ্ছে বোর কক্ষপথ। কি কক্ষপথ? কক্ষপথগুলো যেহেতু বোর করেছে, ব্যাখ্যা করেছে, তার জন্য বোর কক্ষপথ। তাহলে কোনো হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বোর কক্ষপথে ব্যাসার্ধ নির্ণয় করতে বলো। কোন কক্ষপথে? তৃতীয় বোর কক্ষপথে। কিভাবে নির্ণয় করবে? দেখো, সেক্ষেত্রে আমরা নির্ণয় করতে হবে, তাহলে আর সমানুপাতিক আছে না? তা আর সমানুপাতিক যদি উঠাই, তাহলে আমরা কি পাবো? ধ্রুবক পাবো। সেটা করে ধরে নিলাম আর নট এন স্কয়ার বাই জেড। আর নট কোনটুকু বলো তো? এই ধ্রুবক কোনটুকু? এই ধ্রুবক, এই ইকুয়েশনটা যদি এর সঙ্গে যদি মিলাও, তাহলে আর নটের মান কোনটুকু বলো তো? এইচ স্কয়ার বাই এপসাইলন নট পাই এম স্কয়ার, এইটুকু না? তাহলে এটাই তো ধ্রুবক, এটাও ধ্রুবক না? তাহলে এইটুকুর মান যদি আমরা পুট করি, কিসের মান? এইচ এর মান, এপসাইলন নটের মান, পায়ের মান, এম এর মান, স্কয়ারের মান যদি পুট করি, তাহলে আমরা পাবো 0.53 অ্যাংস্ট্রম। বুঝতে পেরেছ? কত পাবো? 0.53 অ্যাংস্ট্রম। তাহলে আমাদের যদি এই ইকুয়েশনটা মনে রাখি, তাহলে এক্সট্রা করে আমাদের এইচ এর মান বসাতে হবে না, এপসাইলন নটের মান বসাতে হবে না, পায়ের মান বসাতে হবে না, এম এর মান বসাতে হবে না। বসাতে হবে কি? শুধু আমরা কার মান বসাবো? আর নট। আর নটের মান কত? 0.53 অ্যাংস্ট্রম। দেখো, প্রথমে মনে হবে যে খুব কঠিনভাবে ইকুয়েশনটা আসলো, এন্ডে তুমি দেখো ইকুয়েশনটা আমরা খুব সহজভাবে পেলাম। যে পারবে সে ইকুয়েশনটা মনে রাখবে, যে পারবে না এই ইকুয়েশনটা মনে রাখলেই হবে। এই ইকুয়েশনটা মনে রাখলে তোমাকে এইটা মনে রাখতে হবে। আর যে ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করে মান বের করবে, আর ক্যালকুলেশন করতে করতে সময় পেরিয়ে যাবে, ঘন্টা মেরে দিল, একটা কোশ্চেন করে তুমি বেরিয়ে যাও। হ্যাঁ, কি করবে? একটা কোশ্চেন করে বেরোতে পারবে না, তার জন্য আমাদের কি এটা মনে রাখতে হবে। এবার তোমাদের কোশ্চেন একটা বললাম না, তাহলে কোশ্চেনটা করো। হাইড্রোজেন পরমাণু তৃতীয় বোর কক্ষপথের, কোন কক্ষপথে? তৃতীয় বোর কক্ষপথের, বলো। হ্যাঁ, ঠিক আছে। তৃতীয় বোর কক্ষপথে কি নির্ণয় করবে? ব্যাসার্ধ নির্ণয় করবে। ফিজিক্স হচ্ছে এমন একটা সাবজেক্ট, তুমি যদি না বুঝো তোমাকে কেউ বুঝিয়ে দিতে পারবে না। হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? বুঝতে হবে। তো তোমরা কি করছো? দু একজনকে দেখতে পাচ্ছি বুঝে না, এদিকে ওদিকে কোন দিকে মাইন্ড করে আছে। হ্যাঁ, তুমি যদি একটু জায়গায় স্কিপ করে দাও, তোমাকে কেউ ওই জায়গাটা নিয়ে আসতে পারবে না। বুঝতে পারলে না আমি কি বল? আমি তোমাকে এখানে বুঝাচ্ছি, তুমি বুঝলে না, চলে গেলে, তুমি এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবে?
জীবনে করতে পারবে না। তা হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। কোন পরমাণুর? হাইড্রোজেন পরমাণু। হয়েছে? কত হয়েছে? আচ্ছা, কে করবে? বেরিয়েছে? হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। সবার খাতা চেক করবো বলে দিলাম। হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বোর কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করবে। কোন বোর কক্ষপথ? তৃতীয় বোর কক্ষপথ। আমি এর আগে বলেছি, আমি ব্যাখ্যা তো করলাম, এখন যদি তোমাদের না হয় তাহলে কিছু করার নেই। তাহলে আমাদের ইকুয়েশন কোনটা আছে? এটা না? তাহলে আর ইকুয়াল টু কত? আর নট এন স্কোয়ার বাই জেড। তাহলে কোন কক্ষপথ? তৃতীয় বোর কক্ষপথ। তাহলে এন এর মান কত? এন এর মান কত? 3। কোন পরমাণুর? হাইড্রোজেন। তাহলে জেড এর মান কত? আসো, জেড এর মান কত? আর নট এর মান কত? 0. বের করতে পারবে কি পারবে না? তোমার সামনে ভাত রান্না করার জন্য চাল হয়েছিল, হাঁড়ি হয়েছিল, উনুন হয়েছিল, জল হয়েছিল। এবার তোমরা যদি ভাত রান্না না করো, বলছে স্যার হাত পুড়ে যাবে। হ্যাঁ, হাত কখন পুড়বে? লাস্টের দিকে পুড়বে। যদি তুমি কিনে না নিয়ে আসো, ওটাকে কি বলে, কোনো কাপড় টাপড় যদি না দিয়ে ধরো, তুমি প্রথমে বলছো স্যার হাত পুড়ে যাবে, ভয় খাচ্ছে। তো হয়? কেউ তো ট্রাই করলে না। হয়েছে সবার অ্যান্সার? তাহলে যদি পুট করি তাহলে কত হচ্ছে? আর এর মান কত হচ্ছে বলো? আর 0 মান 0.53 না? এন এর মান কত? এন এর মান 3 মানে কত? 9। আর জেড এর মান 1। তাহলে জেড এর মান 1 না? তাহলে এটুকু বাদ হয়ে গেল। তাহলে অ্যান্সার কত হলো বলো? 0.53 ইন্টু 9, 4.77 অ্যাংস্ট্রম। খুব সহজ একটা প্রবলেম। এটার সাহায্যে আমরা করবো না, এগুলো দিয়ে করবে, দেখবে খুব মজা লাগবে অঙ্কগুলো করতে। এবার আমরা কি করব বলতো? এনতম কক্ষপথের কি নির্ণয় করলাম? ব্যাসার্ধ নির্ণয় করলাম। এবার এনতম কক্ষপথে যখন ইলেকট্রনগুলো কি হচ্ছে? আবর্তিত হচ্ছে না? তাহলে এনতম কক্ষপথে যখন ইলেকট্রন আবর্তিত হচ্ছে, তাহলে ইলেকট্রনের একটা ভেলোসিটি আছে। ভেলোসিটি থাকবে কি থাকবে না? অফকোর্স ভেলোসিটি থাকবে। তাহলে সেই ভেলোসিটিটা কত হবে? তাহলে সেই ভেলোসিটিটা কত হবে? তাহলে এনতম কক্ষপথে ইলেকট্রনের কি? ইলেকট্রন বানানটাই বল। তাহলে আর কষ্ট করে আমরা বের করছি না। যেরকম ব্যাসার্ধ নির্ণয় করলাম না, সেইভাবে আমরা কি করব না, কষ্ট করে আমরা কি নির্ণয় করব না, ভেলোসিটিটা নির্ণয় করব না। এবার ভেলোসিটিটা আমরা লিখে নিচ্ছি। vn ইকুয়াল টু জেড ই স্কয়ার 2 এপসাইলন নট এন এইচ। কত? vn ইকুয়াল টু জেড ই স্কয়ার 2 এপসাইলন নট এন এইচ। সেম আগের মতোই আমরা করব, দেখব কি কি ধ্রুবক আছে। তাহলে ওপরে কি ই ধ্রুবক আছে না? নিচে কি দেখবো? 2 ধ্রুবক আছে, এপসাইলন নট ধ্রুবক আছে, এইচ ধ্রুবক আছে। তাহলে ভ্যারিয়েবল কোনগুলো আছে? জেড বাই এন ভ্যারিয়েবল আছে। জেড বাই
এন ভ্যারিয়েবল আছে। তাহলে এখান থেকে তুমি কি বুঝতে পারলে, যদি তুমি ধীরে ধীরে কি হচ্ছে কক্ষপথের সংখ্যা বাড়াও, কি হচ্ছে কক্ষপথের সংখ্যা মানে এন এর মান যদি বাড়াও তাহলে কি কমে যাবে, গতিবেগ কমে যাচ্ছে না, কি কমছে, গতিবেগ কমে যাচ্ছে। এন এর মান 1, এন এর মান 2, এন এর মান কত 3, আর এটা কি নিউক্লিয়াস। তাহলে যদি এন এর মান 1, 2, 3 এরকম করে যদি বাড়াও তা আস্তে আস্তে কি হচ্ছে অর ভেলোসিটিটা কমে যাচ্ছে। এরকম কিন্তু তবুও আসে, এরকম প্রবলেম তবুও আসে। এবার যেহেতু আমরা কি পেয়েছি স্থানুপাতিক পেয়েছি, আগের মতো স্থানুপাতিকটা আমরা কি করব উঠিয়ে দেব। তাহলে স্থানুপাতিক উঠালে কি পাবো, সমান পাবো না, সমানের পরে একটা কি পাবো ধ্রুবক পাবো, সেই ধ্রুবকটা হচ্ছে v0, v0 বা v0। এবার v0 এর মান কত বলো, এই ইকুয়েশন থেকে কি কি ধ্রুবক পেয়েছি, ওপরে ই স্কয়ার না, আর নিচে কত 2ε0h। তাহলে এই v0 সমান এইটুকু না, এইটুকুর মান যদি আমরা বসাই তাহলে মান পাবো, যদি আমরা প্রবলেম করতে যাই তাহলে আমরা কি মানগুলো বসাবো না, ই এর মান, ε0 এর মান, এইচ এর মান 2 দিয়ে গুণ করে ভাগ করতে হবে। তাহলে সবগুলো করতে আমাদের সময় সাপেক্ষ লাগবে, তার জন্য এইটার মান হয়ে যাবে 2.18 × 10⁶ মিটার পার সেকেন্ড। কত বলো, 2.18 × 10⁶ মিটার পার সেকেন্ড। এবার কোশ্চেন থাকলো তোমাদের কাছে যে হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় বোর কক্ষপথে ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। কি হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষপথের ইলেকট্রনের ভেলোসিটি নির্ণয় করো। কার ভেলোসিটি, ইলেকট্রনের বেগ নির্ণয় করো। তাহলে কি নির্ণয় করবে, বেগ নির্ণয় করবে। হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় বোর কক্ষপথে ইলেকট্রনের বেগ নির্ণয় করো। দ্বিতীয় বোর কক্ষ মানে এন এর মান কত, জেড এর মান কত, v0 এর মান জানি, মান বের করতে পারবো, বের করো। মনে হবে চ্যাপ্টারটা খুবই কঠিন, কিন্তু চ্যাপ্টারটা খুবই সহজ, আর এই চ্যাপ্টার থেকে সহজে নাম্বারটা উঠে 0.109 × 10⁶ মিটার পার সেকেন্ড। কত হচ্ছে, তাহলে vn ইকুয়াল টু কত হয়ে যাবে বলো, v0 মান হচ্ছে 2 × 10⁶, z এর মান 1, n এর মান কত 2, 2 কে যদি এটাকে কাটো তাহলে পাবে 1.09। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 1.09 × 10⁶ মিটার পার সেকেন্ড। খুব কঠিন না। এবার আমরা নির্ণয় করব, কি নির্ণয় করব বলো তো, এবার মেন জিনিস নির্ণয় করব আমরা, শক্তি নির্ণয় করব। এনতম কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরছে তাহলে সেই ইলেকট্রনের শক্তি কত আমাদের বের করতে হবে। কি কত বের করতে হবে, শক্তি কত। এইটুকু সবার হয়েছে। হ্যাঁ, হয়েছে সবার। তাহলে আমরা নির্ণয় করব এনতম কক্ষপথে ইলেকট্রনের শক্তি।
কি নির্ণয় করব n-তম কক্ষপথে ইলেকট্রনের শক্তি। তাহলে আমাদের জানতে হবে শক্তি সমান আমরা কি জানি, শক্তি সমান আমরা জানি গতিশক্তি প্লাস স্থির শক্তি না। শক্তি সমান আমরা কি শুধু গতিশক্তি জানি, শক্তি সমান কি আমরা স্থির শক্তি জানি? শক্তি সমান মানে কি সম্পূর্ণ শক্তিটা যোগফল, গতিশক্তি প্লাস স্থির শক্তি। তাহলে n-তম কক্ষপথে ইলেকট্রনের শক্তি, তাহলে শক্তি সমান হয়ে যাচ্ছে গতিশক্তি প্লাস স্থিতি শক্তি। তাহলে এবার দেখো ইন্টারেস্টিং ব্যাপার, আমাদের তাহলে এক্সট্রা করে গতিশক্তি আর স্থির শক্তি নির্ণয় করতে হবে না? তাহলে প্রথমে আমরা কি নির্ণয় করব, গতিশক্তি নির্ণয় করব। কি নির্ণয় করব বলো, গতিশক্তি নির্ণয় করব। তাহলে গতিশক্তি সমান আমরা কি জানি বলো, 1/2 mv/n² না? যে কক্ষপথের আমরা গতিশক্তি নির্ণয় করছি সেই কক্ষপথে একটা ইলেকট্রন যদি ভি ভেলোসিটিতে কি হয় আবর্তিত হয়, সেই ইলেকট্রনের ভর যদি কি হয় m হয়, তাহলে 1/2 mv/n² না? n কি জন্য নিলাম, যে তম কক্ষপথে নিব তার জন্য আমরা vn লিখে দিলাম, বা 1/2 mv² করতে আরও অসুবিধা নাই। তাহলে লিখলাম 1/2 mv²। এবার তোমরা আমাকে বলো vn এর মান কত, vn এর কত বলা আছে না, যেটা আমাদের অ্যাকচুয়াল মান ওপরে যেটা দিলাম, হ্যাঁ না অ্যাকচুয়াল মান গো, আরে vn এর মান প্রথমে আমরা কি লিখলাম, হ্যাঁ z² z² 2ε0 nh না? এই vnটা এখানে বসিয়ে দেব, কি করব এই vnটা এখানে বসিয়ে দেব, তাহলে গতিশক্তি আমরা পেয়ে যাব। তাহলে 1/2 m যে vn বসিয়ে দিই, মানে vn স্কয়ার আছে, আমি একবারে স্কয়ারটা করে দিচ্ছি, হ্যাঁ। তাহলে z² e টু বার কত 4 এপসাইলন স্কয়ার n² h²। তাহলে আমাদের কি পেলাম বলো তো, 1/8 পেলাম না, পেয়েছি না পাইনি? m e টু বার 4 পেয়েছি, ওপরে z² আছে, আর নিচে পেয়েছি এপসাইলন নট স্কয়ার h² আর n²। পেয়েছি না পাইনি? m e এপসাইলন নট h এগুলো কি ধ্রুবক না? তাহলে এখানে ভ্যারিয়েবল কি কি থাকলো, z²/n²। বা আমরা গতিশক্তি বা কাইনেটিক এনার্জি সমান এইটুকু সমান আমরা কি করব, সমানুপাতিক না করে এইটুকু সমান আমরা ধ্রুবক ধরতে পারি তো? হ্যাঁ, তাহলে আমরা ধ্রুবকটা কি ধরবো বলো তো, রিডব্যাক কনস্ট্যান্ট বা আর ধ্রুবক ধরবো। কি ধরবো? তাহলে আর এর মান আমরা এখান থেকে কিভাবে পাবো, আর এর মান আমরা জানি m e টু বার 4 8 এপসাইলন স্কয়ার ch³ কি হয়েছে, আর এর মান আমরা জানি m e টু দি পাওয়ার 4 8 এপসাইলন স্কয়ার ch³। তাহলে এইটুকুকে আমাকে আর দ্বারা কনভার্ট করতে হবে। তাহলে কিভাবে পাবো বলো তো, আর সি নেই, এখানে কি সি আছে, তাহলে সিটাকে এদিকে নিয়ে চলে আসলাম, এখানে কত হচ্ছে h² মানে একটা h পাবো, তাহলে আর ch ইকুয়াল কত হয়ে যাবে m e টু পাওয়ার 4 8 এপসাইলন স্কয়ার h² না? এইটুকু আর এইটুকুই না, তাহলে এইটুকুর জায়গায় আমি কি বসাবো আর ch টা কি ধ্রুবক না? তাহলে আমরা পেলাম কাইনেটিক এনার্জি সমান আর z² কত পেলাম বলো তো, z²/n²। তাহলে আমাদের কাইনেটিক এনার্জি পেলাম যেটা, এটা আমাদের মনে রাখতে হবে কত, আর z²
এন স্কয়ার। এবার তোমাদের কথা হলো যে স্যার আর সি এইচ এর মান কত, এর আগেতে যেগুলো ধ্রুবক পেয়েছি সেগুলো মান পেয়েছি, তাহলে আর এর মান, সি এর মান, এইচ এর মান যদি বসাই তাহলে কত পাবো? আর এর মান হচ্ছে বলো তো, আর এর মান হচ্ছে 109737 সেমি ইনভার্স। আর সি এর মান আমরা জানি, সি মানে কি আলোর গতিবেগ, এইচ এর মান আমরা প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের মান জানি। এই তিনটার মান যদি আমরা বসাই তাহলে আর সি এইচ এর মান হয়ে যাবে 13.6 ইলেকট্রন ভোল্ট। কি পাবো? 13.6 এনার্জি না, এনার্জি ইলেকট্রন ভোল্ট এনার্জি। তাহলে এইটুকুর মান কত পেয়ে যাবো আমরা? 13.6 ইলেকট্রন ভোল্ট। বুঝতে পারলে না? এই ধ্রুবকগুলো আছে তো, ধ্রুবকটাকে আমরা কিসে নিয়ে আসলাম? আর সি এইচ এ নিয়ে আসলাম। এবার আর এর মান কত? এটা আর সি আর এইচ এর মান বসিয়ে দিলাম, তখন সম্পূর্ণ ধ্রুবকের মান আমরা কত পাবো? 13.6 ইলেকট্রন ভোল্ট পাবো না? এবার তোমরা আমাকে বলো যে কোনো একটা পরমাণুর কক্ষপথে যদি সংখ্যা বাড়ে তার গতিশক্তি বাড়বে না কমবে? কোনো একটা পরমাণুর কক্ষপথের সংখ্যা যদি বাড়ে, হ্যাঁ, কার সংখ্যা বাড়ে? কক্ষপথে যদি সংখ্যা বাড়ে তাহলে তার গতিশক্তি বাড়বে না কমবে? কি কমবে? কি হচ্ছে? কমবে। আমি বলেছিলাম শক্তি বাড়বে, বলি না? কি বলেছিলাম? যদি নিউক্লিয়াস থেকে আস্তে আস্তে বা দূরে যায় তাহলে দূরের কক্ষপথের কি হবে? শক্তি স্তর বাড়বে না? কিন্তু এখানে কি হয়েছে? গতিশক্তি কম হচ্ছে। তো আমরা গুলিয়ে দিও না। তাহলে আমি যদি কি বাড়ি, কক্ষপথের সংখ্যা যদি বাড়ি তাহলে কি হবে? গতিশক্তি কমবে। তাহলে আমরা এখান থেকে পেলাম কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল টু 1/n²। তাহলে n এর মান যদি বাড়ে তাহলে গতিশক্তি কি হবে? কমবে। এবার আমরা নির্ণয় করব স্থিতিশক্তি। কি নির্ণয় করব? আমাদের উদ্দেশ্য হচ্ছে শক্তি নির্ণয় করা। উদ্দেশ্য কি বলো তো? শক্তি নির্ণয় করা। তাহলে আমরা কি পেলাম? গতিশক্তি পেলাম। এবার আমরা নির্ণয় করব স্থিতিশক্তি। তাহলে স্থিতিশক্তি কত বলো? তাহলে স্থিতিশক্তি আমরা সমান, আমরা স্যার আপনি তো গতিশক্তি বলেন না, 1/2 mv²। তাহলে স্থিতিশক্তি সমান কত? mgh। কিন্তু এখানে অ্যাপ্লাই হবে? এখানে কি অভিকর্ষ ত্বরণ নিয়ে আমরা কাজ করছি, হাইট নিয়ে কাজ করছি, তাহলে এখানে mgh অ্যাপ্লাই হবে না। তাহলে কি অ্যাপ্লাই হবে? তড়িৎ ক্ষেত্রে আমরা স্থিতিশক্তি নির্ণয় করেছিলাম না, দুটা যদি আধান থাকে r ডিস্টেন্স দূরত্বে, দুটা যদি আধান r দূরত্বে থাকে তাহলে আমরা স্থিতিশক্তি নির্ণয় করেছিলাম। স্থিতিশক্তি কত ছিল? 1/4ε0 q1 q2 বাই r না? তাহলে আমরা যে নিউক্লিয়াস থেকে যে কক্ষপথে আমরা স্থিতিশক্তি নির্ণয় করব সেই কক্ষপথের দূরত্ব কত? r না? এই কক্ষপথে কি আছে? একটা ইলেকট্রন আছে না? ইলেকট্রন আছে না নাই? আর এখানে কি আছে? কেন্দ্রে আধান আছে না? সেই আধানটা কত? জেডি না? সেই আধানটা কত? জেডি। তাহলে স্থিতিশক্তি কত হয়ে যাবে? স্থিতিশক্তি বা ইউ সমান হয়ে যাবে 1/4πε0 ZE/r। কিন্তু গল্পটা হচ্ছে এই ইটা কি নেগেটিভ না, তার জন্য আমরা মাইনাস নেব আগে দিকে। কি নেব? মাইনাস। তাহলে আমরা পেলাম -1/4πε0 ZE²/r। এবার গল্পটা হচ্ছে এখানে আমরা যদি আর এর মান সবগুলো বসাই, এই আর এর মান বসাই তাহলে আমরা এই আকারে পাবো। আর এর মান যদি বসাই তাহলে আমরা ক্যালকুলেশন করে আমরা একটা মান পাবো, সেই মানটা হয়ে যাবে -2rCH ZE²/n²। সেই ক্যালকুলেশনটা করছি না আমরা, শুধু আমাদের এটা মনে রাখতে হবে। তাহলে আমরা স্থিতিশক্তি কত পেলাম বলো? -2rCH ZE²/n²। আর গতিশক্তি কত পেলাম? rCH ZE²/n²। তখন প্লাস পেয়েছি,
আর স্থির শক্তির বেলা -2। মনে রাখার খুব ভালো, দেখো একই রকম পেয়েছি কিন্তু। গতি শক্তির বেলা কত পেয়েছি? RCH Z²/n²। আর স্থির শক্তির বেলা পেলাম -2 RCH Z²/n²। এবার তোমরা বলো, যদি কক্ষপথের সংখ্যা বাড়ে তাহলে স্থির শক্তির মান বাড়বে না কমবে? কি জন্য বাড়বে? কারণ মাইনাস আছে না। এন এর মান যদি বাড়ে তাহলে ইউ এর মান কি বলছো? কমছে না, কিন্তু মাইনাস আছে, মাইনাস মানে কি তার উল্টো হবে। তাহলে কক্ষপথের সংখ্যা বাড়ছি তখন কি হচ্ছে? স্থির শক্তির মানও বাড়ছে, কিন্তু গতি শক্তির মান কি হচ্ছে? কমছে। এটা কিন্তু লিখে রাখো। তাহলে কি হয়ে যাচ্ছে? তাহলে আমরা সমানুপাতিক পাচ্ছি -1/n²। তাহলে n এর মান যদি বাড়ায় তাহলে ইউ এর মান কি হচ্ছে? বাড়ছে না? বাড়ছে কি বাড়ছে না? তাহলে আমরা গতি শক্তি সমান কি পেয়েছি? RCH Z²/n²। স্থির শক্তি সমান কি পেয়েছি? -2 RCH Z²/n²। এবার আমরা শক্তি সমান পাবো কি পাবো না? শক্তি সমান কি? গতি শক্তি প্লাস স্থির শক্তি। তাহলে শক্তি সমান কত হয়ে যাবে বলো এবার? তাহলে গতি শক্তি প্লাস স্থির শক্তি না? তাহলে গতি শক্তির মান আমরা কত জানি? RCH Z²/n² প্লাস -2 RCH Z²/n² না? তাহলে আমাদের কি হয়ে যাবে? RCH Z²/n² -2 RCH Z²/n²। তাহলে আমাদের শক্তি সমান কি হয়ে যাবে? -RCH Z²/n²। তাহলে আমাদের এই শক্তি সমান পেয়ে গেলাম এটা। পেয়েছি না পাইনি? আমরা শক্তি সমান কত পেলাম? -RCH Z²/n²। এবার তোমরা বলো যে নিউক্লিয়াস থেকে যদি কক্ষপথের সংখ্যা আমি দূরে যাই বা কক্ষপথের সংখ্যা যদি বাড়ায় তাহলে সেক্ষেত্রে শক্তির মান বাড়বে না কমবে? বাড়বে না? তাহলে প্রথমে আমি কি বলেছিলাম? বোর্ডের ক্ষেত্রে শুধু বলে দিয়েছিলাম না যে নিউক্লিয়াস থেকে দূরে গেলে শক্তি স্তর কি হয়? বাড়ে। তুমি প্রমাণ পেলে? পেয়েছো না পাওনি? শক্তি = -RCH Z²/n²। এখানে তোমাদের কোশ্চিন কনফিউজ করে দিবে যে তৃতীয় বোর কক্ষপথের হাইড্রোজেনের তৃতীয় বোর কক্ষপথের শক্তি নির্ণয় করো। তখন কোন ইকুয়েশন হবে? হাইড্রোজেন পরমাণু তৃতীয় বোর কক্ষপথের শক্তি নির্ণয় করতে বলেছে, তখন কোনটা হয়ে যাবে? -RCH Z²/n²। RCH এর মান কত জানি? 13.6। হাইড্রোজেনের জেড এর মান কত জানি? 1। এন এর মান তৃতীয় বোর কক্ষপথে বলেছি 3। তাহলে আমরা শক্তি নির্ণয় করতে পারবো। হাইড্রোজেন পরমাণু তৃতীয় বোর কক্ষপথের স্থির শক্তির মান নির্ণয় করো। পারবে? RCH এর মান কত? 13.6। RCH এর মান কত? 13.6। জেড এর মান কত? 1। এন এর মান কত? 3। হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বোর কক্ষপথের গতিশক্তির মান নির্ণয় করতে বলেছে। পারবে? RCH Z²/n। তাহলে গতিশক্তি এই মানটা কি বেরাবে? প্লাস বেরাবে না? আর এই মানগুলো কি বেরাবে? মাইনাস বেরাবে। হয়েছে সবার? তাহলে আমি আর সামনে এগাচ্ছি না, এবার একটা বা দুটা প্রবলেম করছি নাকি? প্রবলেম করবো, তাহলে বুঝতে পারবে কত সুন্দর লাগছে। তাহলে শক্তি সমান আমরা কি লিখতে পারি? শক্তি বাড়বে কখন বলো তো? যদি এন এর মান বাড়ে। যদি এন এর মান বাড়ে।
হিলিয়াম আয়নে ইলেকট্রনের শক্তি নির্ণয় করতে বলেছে। এবার তোমাদের কথা হচ্ছে স্যার কোন কক্ষপথে নির্ণয় করব? যখন কোনো কক্ষপথ না দিবে তখন গ্রাউন্ডেড করবে। গ্রাউন্ডেড মানে n = 1। কোনটা বলো? বোর কক্ষে ইলেকট্রনের মোট গতিশক্তি এবং মোট শক্তির অনুপাত। বোর কক্ষে ইলেকট্রনের মোট গতিশক্তি ও মোট শক্তির অনুপাত কত হবে? ঠিক আছে। এবার বলছি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ বলেছে। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ কত বলে দিয়েছে? এটা বলে দিয়েছে। তাহলে লিথিয়াম 2+ ক্যাটায়নের ক্ষেত্রে দ্বিতীয় কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। বের করেছো?
কত হয়েছে 3 পয়েন্ট হয়েছে, টুকু হয়নি। তাহলে 1 নাম্বারটা হয়েছে সবার হিলিয়াম আয়নের ইলেকট্রনের শক্তি, ওটা কি করেছো বলো, কি নাম্বার করেছো, বি নাম্বার। কিভাবে করলে, শক্তি সমান আমরা কি জানি বলো, ই সমান আমরা জানি মাইনাস আর সিএইচ জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে যে এন এর মান কত 1, হিলিয়াম আয়ন মানে জেড এর মান কত, হিলিয়াম আয়ন মানে জেড এর মান কত, কোন অ্যাটম নিয়েছে, হিলিয়াম নিয়েছে না, তাহলে জেড এর মান কত 2 না। এবার আর সিএইচ এর মান আমরা কত জানি 13.6, আর জেড এর মান 2 মানে কত 4, আর নিচে কত 1। এবার তাহলে আমরা পেলাম 13.6 কে 4 দিয়ে গুণ করলে কত পাবো, কত পাবো বলো, তাহলে এই বি নাম্বারটা আমরা পাবো। হ্যাঁ, এবার এটা কত হয়ে যাবে মাইনাস, এবার কিভাবে হবে বলো, আমরা মোট গতিশক্তি সমান কত জানি, ই সমান কত জানি না, মোট শক্তি সমান কত জানি মাইনাস আর সিএইচ জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, আর মোট গতিশক্তি সমান কত বলেছে, মানে কাইনেটিক এনার্জি আর সিএইচ জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। কার কার ইকুয়েশন চেয়েছে, কাইনেটিক এনার্জি বাই শক্তি, তাহলে ওই এখানে কি করতে হবে কাইনেটিক এনার্জি বাই ই করবে, তাহলে কাইনেটিক এনার্জি কত আছে মাইনাস আর সিএইচ জেড স্কোয়ার বাই এন স্কোয়ার না, কাইনেটিক এনার্জি আর মাইনাস না, এটা না। এবার কত হয়ে যাবে বলো, মাইনাস আর সিএইচ জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে এগুলো কি ক্যান্সেল আউট হয়ে গেল না, তাহলে ঠিক কি থাকলো, তাহলে অপশন কোনটা হবে বি নাম্বার। তাহলে এবার আমাদের কোনটা করতে হবে, এবার আমার করতে হবে এটা, এটার করতে হবে না, কত হবে বলো, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ কত আছে, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ কত আছে 2.18 × 10⁻⁶ মিটার পার সেকেন্ড। তাহলে লিথিয়াম 2+ ক্যাটায়নের ক্ষেত্রে দ্বিতীয় কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ কত হবে, তাহলে আমরা কি জানি এনতম কক্ষপথে ইলেকট্রনের গতিবেগের ইকুয়েশন vn = কত জানি v0 z/n জানি না, তাহলে v0 এর মান প্রথম কক্ষপথে দিয়ে দিয়েছে, কত দিয়েছে বলো 2.18 × 10⁻⁶। এবার কোন অ্যাটমের ক্ষেত্রে নির্ণয় করতে বলেছে, লিথিয়াম, লিথিয়াম কি +2, তাহলে জেড লিথিয়ামের জেডের মান কত, লিথিয়ামের প্রোটন সংখ্যা কত, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম 3 না, তাহলে জেডের মান কত 3। কোন কক্ষপথে নির্ণয় করতে বলেছে দ্বিতীয়, মানে এন এর মান 2, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, তাহলে অপশন কোনটা আসছে বলো, v0 মানে আমরা বসিয়ে দিলাম 2.18 × 10⁻⁶, আর জিটার মান কত 3/2। এবার এর আগে 2 আর এটাকে ক্যান্সেল আউট করলে তা কত পেলে 1.09 পেলে না, এবং 1.09 কে 3 দিয়ে কী করে দিবে গুণ করে দিবে, তাহলে 3 × 2 7 × 10⁻⁶ মিটার পার সেকেন্ড। তাহলে অপশন কি আছে বি। যখন থিওরি করছিলে মনে হচ্ছে স্যার কী করাচ্ছে মনে হচ্ছিল না,
দিন শেষে খুবই সহজ মনে হচ্ছে না কঠিন মনে হচ্ছে? তাহলে আর এগোচ্ছি না নাকি?